প্রায় ৮ বছর পর আবারও ইসরায়েলের মাটিতে পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই ২ দিনের সফর শুধু ভারত বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার পুরো বিশ্বের নজর থাকবে এই বৈঠকের দিকে। কারণ সময়টা সাধারণ নয়, আর এই সফরটাও নিছক কূটনৈতিক সৌজন্য সফর নয়, এর ভেতরে লুকিয়ে আছে বড় ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যাল। ১ ফেব্রুয়ারি ভারত সরকার যখন নতুন বাজেট পেশ করলো, তখন একটা বিষয় বিশেষভাবে চোখে পড়েছে। ডিফেন্স সেক্টরে অপ্রত্যাশিতভাবে বড় অঙ্কের বরাদ্দ বৃদ্ধি। এমন সময় যখন বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়ছে, তখন ভারতের এই সিদ্ধান্ত অনেকের কাছেই একটা পরিষ্কার বার্তা। ভারত শুধু কথায় নয়, বাস্তব প্রস্তুতিতেও এগোচ্ছে। ভারত ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে ১১৪টি রাফালের যুদ্ধবিমান কেনার বড় ডিল চূড়ান্ত করেছে। এদিকে ইসরায়েলও তাদের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিটের কিছু অংশ ভারতে স্থানান্তর করতে আগ্রহী। শুধু ইসরায়েল নয়, আমেরিকাও চায় ভারতের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে। অর্থাৎ ভারত ধীরে ধীরে গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেন, এবং নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎ আবারও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব রাজনীতিতে যখন অস্থিরতা, বিশেষ করে ট্রাম্প ফ্যাক্টরকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন এমন দুই নেতার সাক্ষাৎ, যাদের দিকে গ্লোবাল মিডিয়া সবসময় তাকিয়ে থাকে, স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে গ্লোবাল পলিটিক্সের পাওয়ার সেন্টার কি ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে। অনেকে বলছেন এই ঘনিষ্ঠতা আমেরিকাকে অস্বস্তিতে ফেলতে পারে, কারণ আমেরিকা কখনোই চাইবে না যে ইসরায়েল সম্পূর্ণভাবে ভারতের কৌশলগত প্রভাব বলয়ে চলে যাক। ইসরায়েল দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি নির্ভরযোগ্য পার্টনার। সেই সমীকরণে যদি নতুন ব্যালেন্স তৈরি হয়, তাহলে তা আমেরিকার জন্য অস্বস্তিকর হতেই পারে। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। নরেন্দ্র মোদী এর আগে মাত্র একবার ইসরায়েল সফর করেছেন, জুলাই ২০১৭ সালে। সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সেই সফর নিজেই ইতিহাস তৈরি করেছিল। আর এবার ফেব্রুয়ারি ২০২৬-এ প্রস্তাবিত দ্বিতীয় সফর, ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি, নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। মোদী ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক যোগাযোগ নতুন নয়। ২০১৮ সালে নেতানিয়াহু ভারত সফরে এসেছিলেন। তার আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন সাধারণ পরিষদের অর্থাৎ ইউএনজিএ অধিবেশনে তাদের প্রথম বড় সাক্ষাৎ হয়। এরপর ২০১৭ সালে মোদীর ইসরায়েল সফর, ২০১৮-তে নেতানিয়াহুর নিউ দিল্লি সফর। এই ধারাবাহিকতা দেখায় যে সম্পর্কটি শুধু কূটনৈতিক নয়, বরং স্ট্র্যাটেজিক লেভেলে গভীর। তারা নিয়মিত আন্তর্জাতিক মঞ্চ, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে একে অপরের সঙ্গে বৈঠক করে থাকেন। এমনকি ২০২৫ সালেও বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে তাদের আলোচনা হয়েছে, যা এই সম্পর্কের ধারাবাহিকতা প্রমাণ করে। কিন্তু এবারকার সফরটি আলাদা, কারণ সফরের আগেই ইসরায়েলের সংসদে কিছু গোষ্ঠী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বয়কটের হুমকি দিচ্ছে। কেন? আর এর পেছনে কি শুধুই অভ্যন্তরীণ রাজনীতি, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক অস্বস্তি কাজ করছে? দেখুন, মোটামুটি ৪ থেকে ৫ বার নরেন্দ্র মোদী আর বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি সাক্ষাৎ করেছেন। অর্থাৎ সম্পর্কটা একদিনে তৈরি হয়নি, বরং ধাপে ধাপে রাজনৈতিক আস্থা গড়ে উঠেছে। ২০১৭ সালে যখন প্রধানমন্ত্রী মোদী প্রথমবার ইসরায়েল সফরে যান, তখন তিনি ইসরায়েলের সাংসদ কনসেটে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ শুধু আনুষ্ঠানিক ছিল না, বরং ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছিল। এবারও প্রস্তাব রয়েছে যে তিনি কনসেটকে আবারও সম্বোধন করবেন, অর্থাৎ সেই ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় থাকবে। ২০১৭ সালের ভাষণে মোদী বিশেষভাবে ইসরায়েলকে প্রশংসা করেছিলেন, কিভাবে প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশটি ইনোভেশন এবং ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে শক্তিশালী করছে। তিনি দুই দেশের শেয়ার্ড ডেমোক্রেটিক ভ্যালুজ আর অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার ওপর জোর দিয়েছিলেন। বিশেষ করে জল সংরক্ষণ, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রিসোর্স অপটিমাইজেশনে যৌথভাবে কাজ করার কথা বলেছিলেন। এমনকি $৪০ মিলিয়ন একটি দ্বিপাক্ষিক টেকনোলজি ইনোভেশন ফান্ড ঘোষণা করা হয়েছিল, যা ছিল ভবিষ্যতের টেকনোলজিক্যাল পার্টনারশিপের ভিত্তি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাউন্টার টেরোরিজম কোঅপারেশন, কারণ দুই দেশই সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সরাসরি ভুক্তভোগী। ভারত যেমন দীর্ঘদিন ধরে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসের মুখোমুখি হয়েছে, তেমনি ইসরায়েল হামাসের মতো সংগঠনের আক্রমণের শিকার হয়েছে। ফলে নিরাপত্তা সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও বলেন। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়ের ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতিও দেন, যারা দুই দেশের মধ্যে এক ধরনের মানবিক সেতুবন্ধন তৈরি করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলের মুক্তির লড়াইয়ে প্রাণদানকারী ভারতীয় সৈনিকদের স্মরণও করেন। অর্থাৎ ভাষণটি শুধু কৌশলগত ছিল না, ছিল ঐতিহাসিক ও ইমোশনালও। শেষে তিনি নেতানিয়াহুকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তার ফলস্বরূপ ২০১৮ সালে নেতানিয়াহু ভারত সফরে আসেন। সেই সময় তিনি বলেছিলেন, দুই দেশের জনগণের মধ্যে একটি স্বাভাবিক স্নেহ ও উষ্ণতা রয়েছে এবং তারা একসঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে। এখন যে বয়কটের কথা শোনা যাচ্ছে, সেটা আসলে আন্তর্জাতিক কূটনীতির চেয়ে বেশি ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতির দ্বন্দ্বের অংশ। সেখানে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে মত পার্থক্য রয়েছে,
এবং সেই টানাপোড়েনের প্রভাবই এই সফরকে ঘিরে কিছু প্রতিক্রিয়া তৈরি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক কি বড় কৌশলগত সমীকরণকে প্রভাবিত করতে পারে, নাকি এর আড়ালে আরও গভীর কোনো জিওপলিটিক্যাল রিক্যালিব্রেশন চলছে? এখন যে বিতর্ককে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদীর সম্ভাব্য ভাষণকে ঘিরে বয়কটের হুমকি দেওয়া হচ্ছে, সেটার মূল শিকড় ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে। ইসরায়েলে 2023-2024 সাল থেকে যে বড় রাজনৈতিক সংঘাত চলছে, তার কেন্দ্রবিন্দু হল বিচার ব্যবস্থার সংস্কার বা জুডিশিয়াল রিফর্মস। 2026 সালেও সেই টানাপোড়েন থামেনি। সরকার ও বিরোধী শিবিরের মধ্যে এই ইস্যুতে গভীর মতভেদ তৈরি হয়েছে। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ইজ্জাত আমিতকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তার নিয়োগকে অফিসিয়ালি মেনে নিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে তাকে চিফ জাস্টিস বলে সম্বোধন করতেও এড়িয়ে চলেন। এমনকি সরকারি গেজেটে তার নাম প্রকাশও করা হয়নি। অনেক সময় বৈঠক করতেও অস্বীকৃতি জানানো হয়েছে। এই ঘটনা শুধু পার্সোনাল দ্বন্দ্ব নয়, এটা সরকারের সঙ্গে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে গভীর আদর্শগত সংঘাতের প্রতিফলন। বিরোধীরা অভিযোগ করছে সরকার বিচার ব্যবস্থাকে দুর্বল করতে চাইছে, চেকস অ্যান্ড ব্যালেন্স ভেঙে দিতে চাইছে, আর সরকার বলছে এগুলি বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার। এতেই শেষ নয়, ওয়েস্ট ব্যাংকের জমি নিয়ে দাবি, আরব দলগুলির সঙ্গে জোট রাজনীতি এবং ইরান নীতি, এসব নিয়েও বিরোধ বাড়ছে। বিরোধী শিবির একতা সরকার গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, যতক্ষণ নেতানিয়াহু সেই কাঠামোর অংশ হচ্ছেন। সাম্প্রতিক নির্বাচনী জরিপে দেখা যাচ্ছে বিরোধীরা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের আরব দলগুলির সমর্থনের উপর নির্ভর করতে হবে, আর সেই নির্ভরতাই আবার নতুন বিতর্ক তৈরি করছে। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী মোদীর ভাষণকে কেন্দ্র করে বয়কটের হুমকি সামনে আসে। বিরোধী নেতা ইয়াইর লাপিদ স্পষ্ট বলেছেন, যদি সরকার ও বিরোধীদের মধ্যে চলমান এই সংকটের সমাধান না হয়, তাহলে তারা সংসদে উপস্থিত থাকবে না এবং মোদীর ভাষণ বয়কট করবে। লাপিদের আরও একটি দাবি ছিল, মোদীকে যখন সংসদে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে হবে। তার বক্তব্য অনুযায়ী এটা শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, এটা ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সম্মানের বিষয়। তবে বিরোধী দলের ঘনিষ্ঠ সূত্রগুলি বলছে এটা সরাসরি বয়কটের আহ্বান নয়, বরং তাদের দাবি সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে বিরোধীদের অস্বস্তিকর অবস্থায় ফেলা যায়। লাপিদ সংসদে জানান, তারা ভারতীয় দূতাবাসের সঙ্গে কথাও বলেছেন এবং ভারতীয় পক্ষ এই অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে কিছুটা উদ্বিগ্ন। এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়াচ্ছে, এই ইন্টারনাল রাজনৈতিক সংঘাত কি আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে প্রভাব ফেলবে, নাকি মোদি নেতানিয়াহুর বৈঠক তার নিজস্ব স্ট্র্যাটেজিক গতিপথেই এগোবে? এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বিরোধী নেতা ইয়াইর লাপিদ সরাসরি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলি সংসদে আমন্ত্রণ জানানো আমাদের সবার জন্য সম্মানের বিষয়, কিন্তু যদি বিশেষ অধিবেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়, তাহলে তারা এই আলোচনায় অংশ নিতে পারবেন না। তিনি আরো বলেন তারা চান না ভারতের মতো একটি বিশাল দেশের প্রধানমন্ত্রী কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ুক। এমনটা যেন না হয় যে 140 কোটি দেশের প্রধানমন্ত্রী এসে আধা খালি সংসদের সামনে দাঁড়ানো। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, লাপিদ 1 বিলিয়ন দেশের কথা বললেও বাস্তবে ভারত এখন প্রায় 1.4 বিলিয়ন মানুষের দেশ, অর্থাৎ 140 কোটিরও বেশি জনসংখ্যা। এই সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এটা একটি বৈশ্বিক শক্তির প্রতীক। কিন্তু সমস্যার মূল আবার সেই বিচার ব্যবস্থা সংক্রান্ত দ্বন্দ্বেই ফিরে আসে। 2025 সালের জানুয়ারিতে ইজ্জাত আমিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হওয়ার পর বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তার কর্তৃত্ব স্বীকার করতে অস্বীকৃতি জানান। এই ঘটনায় বিরোধী শিবির ক্ষুব্ধ। তাদের অভিযোগ সরকার বিচার ব্যবস্থাকে দুর্বল করছে, আর এই প্রেক্ষাপটেই মোদীর ভাষণকে ঘিরে বয়কটের কথা সামনে এসেছে। আর নেতানিয়াহু, যিনি প্রায় নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড বলে উল্লেখ করেন, কিন্তু এখন প্রশ্ন, তিনি কি তার নিজের সংসদে বিরোধী শিবিরকে রাজি করাতে পারবেন? তিনি কি এমন পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে শাসক ও বিরোধী উভয় পক্ষ উপস্থিত থেকে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন? এটা রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো একদলীয় কাঠামো নয়, যেখানে একটিমাত্র ক্ষমতা কেন্দ্রের সঙ্গে কথা বললেই সব সমাধান। গণতান্ত্রিক কাঠামোতে রাষ্ট্রনেতারা সফরে গেলে শাসক দল ও বিরোধী উভয় পক্ষের সঙ্গেই বৈঠক করেন। সেটাই কূটনৈতিক প্রোটোকল এবং লং টার্ম স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের অংশ। এই কারণেই মোদীর এই সফর শুরু হওয়ার আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, সফরের আগে কি এই রাজনৈতিক অচলাবস্থা কাটে, নাকি এই বিতর্কই সফরের ওপর ছায়া ফেলে রাখবে? সবশেষে এই সফর কি শুধু প্রতীকী কূটনীতি হয়ে থাকবে, নাকি এটি ভারত ইসরায়েল সম্পর্কে নতুন অধ্যায় লিখবে, যেখানে ডিফেন্স, প্রযুক্তি, সিকিউরিটি ও জিওপলিটিক্স একসঙ্গে নতুন ভারসাম্য তৈরি করবে? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।